ওয়েলকাম অল অফ ইউ ইন আপকা অ্যাডোমন্ত্র। তোমাদের সবাইকে অভিনন্দন আমার এই চ্যানেল আপকা অ্যাডোমন্ত্রতে। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো গিয়ে দ্য মেকিং অফ গ্লোবাল ওয়ার্ল্ড এর একটি টপিক। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে দ্য গ্রেট ডিপ্রেশন মহানন্দা কী এবং কোথায় কোথায় সেটা কীভাবে প্রভাব বিস্তার করল। সো টুডেজ টপিক ইজ ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন, ভারত এবং মহামন্দা। So, before starting the video, I want to tell one thing that if you like the video, please subscribe my channel, please like my video, and don't forget to share the video with your friends. India and the Great Depression, Bharat এবং মহামন্দা. If we look at the impact of the depression on India, we realize how integrated the global economy had become by the early 20th century. যদি আমরা ভারতের উপর এই মহামন্দার প্রভাব লক্ষ্য করি তবে আমরা বুঝতে পারব বিংশ শতাব্দীর প্রথম দিকে বৈশ্বিক অর্থনীতি কত সংহত ছিল। The tremors of a crisis in one part of the world were quickly relayed to the other parts, affecting lives, economics, and societies worldwide. যে সংকটের এই কম্পন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এতে বিশ্বজুড়ে জীবন, অর্থনীতি এবং সমাজের উপর প্রভাব বিস্তার করে। In the 19th century, as you have seen, colonial India had become an exporter of agricultural goods and importer of manufactures. যদি ঊনবিংশ শতাব্দীতে ভারতের কথা বলো তাহলে ঔপনিবেশিক ভারত কৃষিজ পণ্য সামগ্রীর রপ্তানিকারকে পরিণত হয় এবং যন্ত্র উৎপাদিত দ্রব্যের আমদানিকারকে পরিণত হয়। দ্য ডিপ্রেশন ইমিডিয়েটলি অ্যাফেক্টেড ইন্ডিয়ান ট্রেড। এই মন্দা শীঘ্রই ভারতীয় বাণিজ্যকে প্রভাবিত করে। ইন্ডিয়াস এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস নিয়ারলি হাফড বিটুইন 1920 and 1928 and 1934. ভারতীয় বাণিজ্যের রপ্তানি এবং আমদানি 1928 থেকে 1934 মধ্যে অর্ধেকে পরিণত হয়। And international prices crashed. Prices in India also plunged between 1928 and 1934. Wheat prices in India fell by 50%. 1928 থেকে 1934 সালের মধ্যে ভারতে গমের মূল্য অর্ধেক কমে যায়। Peasants and farmers suffered more than urban dwellers. যে শহরের অধিবাসীদের তুলনায় কৃষক এবং চাষিরা অধিক ক্ষতিগ্রস্ত হয়। Though agricultural prices fell sharply, the colonial government refused to reduce revenue demands. Peasants producing for the world market were worst hit. যদিও কৃষিজ পণ্যের দাম তীব্রভাবে কমে যায়, কিন্তু ঔপনিবেশিক সরকার রাজস্বের দাবি কমাতে অস্বীকার করে। সবচেয়ে খারাপ আঘাত এসেছিল সেই সমস্ত কৃষকদের উপর যারা বিশ্ব বাজারের জন্য উৎপাদন করত। কনসিডার দ্য jute producers of Bengal. They grew raw jute that was processed in factories for export in the form of gunny bags. বাংলার পাট চাষিদের কথা ভেবে দেখো যে তারা কাঁচা পাট উৎপাদন করত, যা থলিরূপে রপ্তানি করার জন্য কারখানার প্রক্রিয়াকরণ করা হতো। বাট as gunny exports collapsed, the prices of raw jute crashed more than 60%. কিন্তু যখন চটের থলি রপ্তানি বন্ধ হয়ে যায় তখন কাঁচা পাটের দাম 60% বেশি নিচে নেমে যায়। Peasants who borrowed in the hope of better times or to increase output in the hope of higher incomes faced ever lower prices and fell deeper and deeper into the depths. Thus the Bengal jute grows lament. তো কৃষকগণ যারা সুদিনের আশায় অথবা বেশি আয়ের আশায় উৎপাদন বাড়ানোর জন্য ঋণ গ্রহণ করেছিল তাদেরকে সবচেয়ে নিম্ন মূল্যের সম্মুখীন হতে হয় এবং ফলে গভীর ঋণের আবদ্ধ হয়ে যায়। দেন দিস ইজ এ ওয়ার্ডস ইউ ক্যান রিড দিস। দেন কী বলেছে দেখো, অ্যাক্রস ইন্ডিয়া peasants
indebtedness increased. সমগ্র দেশে কৃষকদের দায় বেড়ে যায়। They used up their savings, mortgaged lands, sold whatever jewelry, precious metals they had to meet their expenses. এবং তারা তাদের সঞ্চয় খরচ করে ফেলে, জমি বন্ধক দেয়, খরচ মেটানোর জন্য স্বর্ণালঙ্কার, মূল্যবান ধাতু, যাই কিছু তাদের কাছে ছিল সব বিক্রি করে দেয়। In this depression years, India became an exporter of precious metals, notably gold. তো এই মন্দার বছরগুলিতে লক্ষণীয়ভাবে ভারত মূল্যবান ধাতু স্বর্ণ রপ্তানিকারকে পরিণত হয়। দ্য ফেমাস ইকোনমিস্ট জন মেনার্ড কিনিস থট দ্যাট ইন্ডিয়ান গোল্ড এক্সপোর্ট প্রমোটেড গ্লোবাল ইকোনমিক রিকভারি। বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কিনস মনে করেন যে ভারতীয় স্বর্ণ রপ্তানি বৈশ্বিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে। They certainly helped speed up Britain's recovery, did not like Indian peasants. Rural India was thus seething with unrest when Mahatma Gandhi launched the civil disobedience movement at the height of the depression in 1931. তো এই রপ্তানি নিশ্চিতভাবে ব্রিটেনের দ্রুত পুনরুজ্জীবনে সহায়তা করে, কিন্তু ভারতীয় কৃষকদের কোনো লাভ হয়নি। 1931 সালে চরম অর্থনৈতিক মন্দার সময় গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন শুরু করেন, তখন গ্রামীণ ভারতে অসন্তোষের আগুন জ্বলে ওঠে। The depression proved less grim for urban Indian because of falling prices. Those with fixed incomes, say town dwellings, landowners who received rents, and middle-class salaried employees now found themselves better off. এই মন্দা ভারতের শহর অঞ্চলে এত ভয়ানক ছিল না। সব কিছুর দাম কমে যাবার কারণে যাদের আয় স্থির ছিল, যেমন শহরের জমিদার, যারা ভাড়া পেত এবং মধ্যবিত্ত বেতনভোগী কর্মচারীরা, তাদের অবস্থা ভালো হয়। Industrial investment also grew as the government extended tariff protection to industries under the pressure of nationalist opinion. জাতীয়তাবাদের দাবির চাপে সরকার শিল্প সংরক্ষণের জন্য শুল্ক বাড়িয়ে দিলে লগ্নিও বেড়ে যায়। তাহলে আমরা এই মহামন্দার সময়ে ভারতের সিচুয়েশন আমরা কেমন কি বুঝতে পারলাম পরে? আমরা বুঝতে পেরেছি যে ভারতের উপর এই মহামন্দার প্রভাব বিংশ শতাব্দীর প্রথম দিকে বৈশ্বিক অর্থনীতি অনেকটাই ছিল, এবং এই সংকট আমাদের পুরো বিশ্বের সাথে সাথে ভারতের উপর যে অর্থনীতি সমাজের উপর বিশাল প্রভাব ফেলেছিল। ঊনবিংশ শতাব্দীতে ঔপনিবেশিক ভারত কৃষিজ পণ্য সামগ্রীর রপ্তানিকারকে পরিণত হয় এবং যন্ত্রোৎপাদিত দ্রব্যের আমদানিকারকে পরিণত হয়। মিনস যে ঊনবিংশ শতাব্দীতে ঔপনিবেশিক ভারতে যে কৃষিজ পণ্য, কৃষিকাজ করে আমরা যে পণ্যগুলো উৎপাদন করি সেগুলোকে রপ্তানি করে দেওয়া হতো ইন্ডিয়া থেকে, এবং যন্ত্রের দ্বারা উৎপাদিত দ্রব্য আমাদের দেশে নিয়ে আসা হতো, এবং এই মন্দা শীঘ্রই ভারতীয় বাণিজ্যকে প্রভাবিত করে। ভারতীয় বাণিজ্যের রপ্তানি এবং আমদানি 1928 থেকে 34 মধ্যে প্রায় অর্ধেকে পরিণত হয়, এবং আন্তর্জাতিক বাজার মূল্য হ্রাস পেলে ভারতের মূল্য খুব দ্রুত কমে যায়। 1928 থেকে 34 সালের মধ্যে ভারতের গমের মূল্য অর্ধেক কমে যায়। আমরা যদি শহরের অধিবাসীদের তুলনায় কৃষক এবং চাষিরা অধিক ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যদি বাংলা পাট চাষিদের কথা বলি, তাহলে যে তারা কাঁচা পাট উৎপাদন করত, তারা থলিরূপে রপ্তানি করত, এবং যখন চটের থলি রপ্তানি বন্ধ হয়ে যায়, তখন পাটের দাম 60% কমে যায়, এবং কৃষকগণ যারা সুদিনের আশায়, বেশি আয়ের আশায় উৎপাদন বাড়াবার জন্য ঋণ গ্রহণ করেছিল, তাদের সবচেয়ে বেশি সেই সমস্যার সম্মুখীন হয়েছিল, এবং সমগ্র দেশে কৃষকদের দায় বেড়ে যায়। তখন
তারা তাদের সঞ্চয় খরচ ফেলে জমি বন্ধক রেখে খরচ মেটানোর জন্য স্বর্ণালঙ্কার মূল্যবান ধাতু যাই কিছু তাদের কাছে ছিল সব বিক্রি করে দেয় এবং এই মন্দার বছরগুলিতে লক্ষণীয়ভাবে ভারত মূল্যবান ধাতু স্বর্ণ রপ্তানিকারকে পরিণত হয়। তেন একজন অর্থনীতিবিদ জন ম্যানার্ড কিনস মনে করেন ভারতীয় স্বর্ণ রপ্তানি বৈশ্বিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে, কিন্তু নিশ্চিতভাবে ব্রিটেনের অবস্থা চেঞ্জ হয়, কিন্তু ভারতীয় কৃষকদের কোনো লাভ হয়নি। 1931 সালে চরম অর্থনৈতিক মন্দার সময় গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং কমন পিপল সেটার মধ্যে ভীষণভাবে অংশগ্রহণ করেছিল। দেন এই মন্দা ভারতের শহরাঞ্চলে এতটা ভয়ানক ছিল না কেন? শহরাঞ্চলে যারা থাকতো তারা অনেকটাই জমিদার ছিল, মধ্যবিত্ত বেতনভোগী ছিল, তাদের কোনো বেশি একটা অসুবিধা হয় না। সো এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। চিলড্রেন, গুড বাই।